জয়ন্তীলাল একজন ব্যবসায়ী ছিল, যার শহরে অনেক দোকান ছিল। প্রত্যেক দোকান দিয়ে ও ভাড়া পেত। আরে ভবানী, আমি ভাবছি আমাদের পাশের দোকানে কিছু খাবার ব্যবসা করব। চিন্তাধারাটা তো ভালোই। কাকে খুঁজবো যে ভালো জল খাবার বানাতে পারে? আমি একটা মহিলাকে জানি, ও বিধবা, কিন্তু ওর মতন দই কচুরি কেউ বানাতে পারবে না। একদম সুস্বাদু, একবার খেলেই গ্রাহকের ভিড় উপচে পড়বে। ও কি আমাদের দোকানে দই কচুরি বানাতে পারবে বলে মনে হয়? ও আমার গ্রামের, ওর একটা ছেলেও আছে। ওদেরকে এখানে থাকার জন্য জায়গা দিতে হবে, তাহলে তো নিশ্চয়ই আমাদের সঙ্গে কাজ করবে। ঠিক আছে, তুমি ওকে বলো, আমরা লাভ অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, তারপর দেখা যাবে খনি। ঠিক আছে। পরের দিন ভবানী নিজের গ্রামে গেল সীতার সাথে দেখা করতে। আরে আপনি আসুন আসুন। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, আপনি বলুন। তোর জন্য একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। তোর দই কচুরি পুরো গ্রামে বিখ্যাত। আমি চাই যে তুই শহরে আমার দোকানে দই কচুরি বানিয়ে বিক্রি করিস। যা লাভ হবে আমরা দুজনে ভাগ করে নেব। হ্যাঁ ভালোই তো দিদি, আমি রাজি, কিন্তু আমি শহরে কোথায় গিয়ে থাকবো? আমি তারও ব্যবস্থা করে রেখেছি, তুই শুধু তোর ছেলের সাথে শহরে চল। ঠিক আছে। সীতা নিজের দরকারে সমস্ত জিনিস নিয়ে নিল আর ভবানীর সাথে শহরের জন্য রওনা দিল। এখানে ভবানী সীতাকে একটা ঘর দিয়ে দিল। সীতা আর ওর ছেলে ওই ঘরে থাকতে লাগলো। দোকানে কচুরি বানানো আর বিক্রি করার সব ব্যবস্থা হয়ে গেল। সীতা আর ওর ছেলে মিলে কচুরি বানাতে থাকতো আর ভবানী কাউন্টারে বসে টাকা নিত। এক গ্রাহক দই কচুরি কিনলো আর সেটা খেলো। আপনার দোকানের দই কচুরি তো খুবই সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ আমি জানি। সীতার দই কচুরির স্বাদ অনেক গ্রাহকের পছন্দ হলো। এক সপ্তাহ পর ভবানী লাভের হিসাব করছিল আর সীতাকে লাভ থেকে অর্ধেক টাকা দিয়ে দিল। ধন্যবাদ দিদি। ঠিক আছে। আর অর্ধেক লাভ নিয়ে ভবানী নিজের বাড়িতে গেল। এই না, এই সপ্তাহের লাভ। বাহ, এতগুলো টাকা! গ্রাহকদের সীতার বানানো দই কচুরি খুব ভালো লেগেছে। ভালোই তো। সীতা আর ওর ছেলে শ্যাম দুজনে মিলে দই কচুরি বিক্রি করত আর ভবানী কাউন্টারে বসে শুধু টাকা নিত। প্রত্যেক সপ্তাহে ভবানী লাভের অর্ধেক সীতাকে দিয়ে দিত। কিছু মাস ধরে এরকম ভাবেই চলছিল। একদিন জয়ন্তীলালের মনে একটা ভাবনা এলো। দিনের পর দিন আমাদের লাভ বেড়েই চলেছে। সে তো নিশ্চয়, কিন্তু আমরা এই লাভ তো অর্ধেকই পাবো। হ্যাঁ, কিন্তু এতে আমরা করবইটা বা কি? সীতার হাতে স্বাদ আছে, এই জন্যই তো আমাদের এই কচুরি এত বিক্রি হচ্ছে। তাহলে আমরা যদি সীতাকে লাভের বদলে রোজগারটাই দিই, এতে আমাদের লাভও বেড়ে যাবে। সেটাও ঠিক, আমি আজকেই ওর সাথে কথা বলছি। ভবানী সীতার সাথে কথা বলতে এলো। কি হলো দিদি, আপনি এখানে? সীতা, আজকাল জিনিসপত্রের দাম বেড়েছে, তুই তো জানিসই যে দোকানটাও আমার, তাই অর্ধেক লাভে আমার হচ্ছে না। একটা কাজ করি, আমি তোকে রোজ টাকা দিয়ে দেব, রোজের 300 টাকা। দিদি, কিন্তু আমাদের কথা তো অর্ধেক লাভের হয়েছিল, এখন আপনি কথা থেকে সরে যাচ্ছেন। মনে হয় তোর মনে লোভ জন্মেছে। লোভ আমার মধ্যে না, আপনার মধ্যে এসেছে দিদি। এখন যখন আপনার দই কচুরি বেশি বিক্রি হচ্ছে, তখন বেশি টাকার লোভে আপনি আমাকে কম পয়সায় দেওয়ার ব্যাপারে ভাবছেন। এখন তুই আমার কথার উপর কথা বলবি? আমার ভুল ছিল যে আমি তোকে গরিব ভেবে এখানে নিয়ে এসেছি, থাকার জন্য ঘর দিলাম, কাজ দিলাম, এতে ভুলই বা কি দিদি? আমি তো শুধু আমার অধিকার চাইছি। সারাদিন আমি আর আমার ছেলের দোকানে কাজ করি, অর্ধেক লাভ তো আমাদের অধিকার, তাই না? এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে, আমি অন্য কাউকে কাজে রেখে দেব। সীতা আর শ্যাম ওই সময় ওখান থেকে চলে গেল।
হাঁটতে হাঁটতে ওরা দুজন একটা পার্কে পৌঁছালো। সীতা পার্কের বেঞ্চিতে বসে পড়ল। এবার আমাদের দুজনকে আবার গ্রামে ফিরতে হবে। মা, আমরা যদি নিজেদের দই কচুরি ঠেলা গাড়ি দিয়ে কেমন হয়? কিছু টাকা তো আমাদের কাছেই আছে। সেটা তো ভালোই, কিন্তু আমরা থাকার ব্যবস্থা কোথায় করব? দেখা যাক মা। সীতা আর শ্যাম একটা কুঁড়ে ঘর ভাড়াতে পেয়ে গেল, আর তারপর বাদবাকি টাকা দিয়ে ওরা একটা ঠেলা গাড়ি কিনলো, আর ওই ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করা শুরু করলো। একটা দই কচুরি দাও না বোন। এক্ষুনি দিচ্ছি। সীতার ঠেলা গাড়িতে গ্রাহক আসতে থাকে, আর ওর দই কচুরির স্বাদে প্রশংসাও করতে থাকে। দিদি, আপনার দই কচুরি খুব সুস্বাদু। ধন্যবাদ, আমি তো রোজ খেতে আসবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। প্রথম দিন ওদের খুব ভালো রোজগার হয়েছিল। এই টাকা তো ভবানী দিদির অর্ধেক লাভের থেকেও বেশি। আর এটা পুরো আমাদের মা। হ্যাঁ, এরকম চলতে থাকলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সীতা আর শ্যাম রোজ নিজের ঠেলা গাড়িতে দই কচুরি বিক্রি করতে থাকলো। দিনের পর দিন ওদের গ্রাহক বেড়েই যাচ্ছিল। সীতা আর শ্যাম জীবন পাত করে খাটছিল, আর এই জন্য ওদের লাভও বেড়েই চলেছিল। মানে ভবানী নিজের দোকানে অন্য মহিলাকে কাজে রেখে দিয়েছিল। আরে দিদি, খারাপ ভেবো না, এই স্বাদ আগের মতো আর ভালো নেই। খাওয়ার হলে খাও, নয়তো চলে যাও। এক তো ভবানীর কচুরির স্বাদ ভালো ছিল না, অন্যদিকে ও লোকেদের সাথে ভালো কথাও বলতো না, আর এই জন্য ওদের ব্যবসা ডুবতে বসেছিল। 1 মাসের মধ্যেই গ্রাহক কমে গেল। এবার ভবানীর লাভ তো বাদ দাও, যেটা লাগছিল সেটা উঠছিল না। এই সপ্তাহে কোনো লাভ হয়নি। আমার মনে হয় তোমার কচুরির ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। আমি ওই দোকানটাকে ভাড়াতে দিয়ে কিছু তো লাভ করেই নেব। হয়তো এটাই ঠিক হবে। ভবানী দই কচুরির দোকান বন্ধ করে দিল, আর এখানে সীতা আর শ্যাম এত উন্নতি করছিল যে ওরা একটা দোকান ভাড়াতে নিয়ে নিল। সীতা আর শ্যামের পরিশ্রম সফল হচ্ছিল, আর ওই লোভী জয়ন্তীলাল আর ভবানীর লোভ ওদের উপরই ভারী হলো। ওদের দই কচুরির দোকান বন্ধ হয়ে গেল। এই জন্য বলে, সততা সব থেকে উচিত নীতি। যদি ভবানী আর জয়ন্তীলাল সীতাকে অর্ধেক লাভ দিত, তাহলে আজ ওদের লাভও অনেক গুণ বেড়ে যেত। কিন্তু লোভ ওদের নৌকা ডুবিয়ে দিল। কুসুমে একজন বিধবা মহিলা ছিল, যে নিজের স্বামীর মৃত্যুর পরে নিজের ছেলে কুণালের সাথে থাকত। কুণালকে খুব আদর যত্নেও মানুষ করেছিল, আর এখন তার বিয়ের বয়সও হয়ে গেছে। একদিন কুণাল অফিস থেকে আসে, আর কুসুম তাকে বলে, কুণাল, তোমার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলো না। তুমি হাত পা ধুয়ে আসো আর খাবার খেতে বসো, তারপর বলছি। ঠিক আছে মা, তুমি খাবারটা দাও, তারপরে কথা বলছি। কুসুম ওর জন্য গরম গরম খাবার দেয়, আর কুণাল হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে পড়ে। তারপরও প্লেটটা তুলে দেখে যে প্লেটের মধ্যে বেশ সুস্বাদু খাবার রয়েছে, আর পাশের প্লেটে তাকিয়ে দেখে যে ওতে বেশ কিছু ছবি রয়েছে। এইসব কি মা? এই এতগুলো ছবি এই প্লেটে কেন রাখা হয়েছে? আমি তোমার সাথে এই কথাটাই বলতে চাইছিলাম। এইগুলো হলো মেয়েদের ছবি। যাকেই তোমার পছন্দ হয় আমাকে বলে দিও। মা, তুমি তো জানো যে আমি বিয়ে করতে চাই না, তাহলে কেন এসব করছো তুমি? বিয়ে করতে চাও না, বিয়ে করতে চাও না, ব্যাস একটাই কথা বারবার বলো। এখন তো বিয়ের বয়স হয়ে গেছে। আমি তো আমার বৌমা আর নাতনির চেহারা দেখতে চাই। আমার সমস্ত বান্ধবীদের নাতি নাতনি হয়ে গেছে, আর আমি হলাম যে বাড়ির কাজেই ব্যস্ত থাকি। আমি তোমাকে বলেছি না যে আমি বিয়ে করতে চাই না? যখন আমি আমার অন্য বান্ধবীদের সাথে বাইরে যাই, তখন সবাই তাদের বউয়ের নিন্দা করে, আর এক আমি যার কাছে বৌমাই নেই, তাহলে নিন্দা কার করব? আচ্ছা, তাহলে নিন্দে করার জন্য তোমার বৌমা লাগবে? আরে না বাবা, আমি শুধু আমাদের পরিবারকে সম্পন্ন দেখতে চাই। তোর বাবার যাওয়ার পর এক তুই তো আছিস, যার সাহারায় আমি আমার পুরো জীবন কাটিয়েছি। এখন ব্যাস তোর সংসার পূর্ণ হোক, তাহলে আমি মনের শান্তি নিয়ে তোর বাবার কাছে চলে যেতে পারবো। আমার কোনো দুঃখ থাকবে না।
মা, তুমি এসব কথা কেন বলো বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিয়ে করে নিচ্ছি। তুমি আর নিজের মনকে কষ্ট দিও না। ঠিক আছে, এবার চোখের জলটা মোছো। কুণাল বিয়েতে রাজি হয়ে যায়, আর কুসুম একটা ভালো মেয়ে দেখে ওর ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। কুসুম আর কুণাল এইটা জানেই না যে যে মেয়েটা দেখতে এত সুন্দর সে ভেতর থেকে কতটা খারাপ। বৌমা, সূর্য উঠে গেছে সোনা, এখন তো উঠে পড়। কি হয়েছে? আমাকে শান্তি মতো ঘুমোতেও দেন না। সূর্য উঠে গেছে তো আমি কি করব আবার? এটা তো রোজকার কাজ, আর আমার সকাল সকাল ওঠার অভ্যেস নেই কিন্তু। আর মা, আমার জন্য চা নিয়ে আসুন, ব্যাগটি আমার খুব পছন্দ। কুসুম পিঙ্কির আচরণ দেখে সব সময় খুব চিন্তায় থাকতো। পিঙ্কি নিজের শাশুড়িকে মায়ের কথা তো দূর, শাশুড়িও মনে করতো না। বেশিরভাগ দিনেই কুসুমকেই সব কাজ করতে হতো। পিঙ্কি এক গ্লাস জল পর্যন্ত নিজে তুলে নিত না। এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? বাড়ির বৌমারা এত রাতে বাইরে বেরোলে লোকেরা অন্য কথা বলবে। ও মা, আমি কতবার বলেছি যাওয়ার সময় আমাকে আটকাবেন না। আর আমার দিন তো রাত্রিবেলায় শুরু হয়, আমি কি করব? আমি আমার বন্ধুদের সাথে ডিস্কো যাচ্ছি। কুণাল তো দুদিনের জন্য বাইরে গেছে, তো আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি ভাবলাম ডিস্কোই চলে যাই। ডিস্কো? কিন্তু ওটা তো... ও মা, আমার কাজে দখল দেবেন না। পিঙ্কি কুসুমকে বাজে একটা উত্তর দিয়ে ওখান থেকে চলে যায়। কুসুম হাঁ করে তাকিয়ে থাকে আর এটাই ভাবে যে কিরকম বৌমার ইচ্ছা ছিল আর কিরকম বৌমা সে নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা সে তার নিজের ছেলেকে বলতে পারতো না। মা, বিকেলে আমার কিছু বন্ধুরা খাবার খেতে আসছে, ভালো কিছু বানিয়ে দেবেন কিন্তু। কুসুম সবার জন্য ফুচকা, কচুরি, সুজি আর পায়েস বানিয়ে দেয়। সেটা দেখে পিঙ্কি খুব রেগে যায় আর ওকে আজে বাজে কথা বলে। এইসব কি খাবার বানিয়েছো? এত অয়েলি আর স্পাইসি। পিঙ্কি, কে ইনি? উনি আমার মেড। পিঙ্কি, তুই তো বদমাইশির সমস্ত লিমিট ক্রস করে দিয়েছিস। আমি তোর কথা সহ্য করে যাচ্ছি, আর মানে এটা না যে তুই তোর বন্ধুদের সামনে যা কিছু বলবি। আমি ওর মেড না, বরং শাশুড়ি। শোনো মা, তুমি আমার বন্ধুদের সামনে আমার অপমান করছো। যদি আমি তোর অপমান করছি আর আমার হাতের খাবার তোর পছন্দ না, তাহলে তোকে আমি তোর বন্ধুদের সামনে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে তুই আমার হাতের বাহুবলী কচুরি খা। আর যদি তুই আমার হাতের বাহুবলী কচুরি খেয়ে ফেলিস, তাহলে আমি তোর সমস্ত কথা শুনবো। আর যদি তুই না খেতে পারিস, তাহলে তোকে এই বাড়ি থেকে বেরোতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি। কুসুম আর পিঙ্কির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কুসুম রান্নাঘরে যায়, বাহুবলী কচুরি বানিয়ে নিয়ে আসে। পিঙ্কির সব বন্ধুরা এটা দেখার জন্য উৎসাহিত হয়ে পড়ে যে পিঙ্কি এই বাহুবলী কচুরিটা খেতে পারে নাকি না। সবাই এক জায়গায় বসে থাকে আর পিঙ্কি এই বাহুবলী কচুরিটা খাওয়া শুরু করে দেয়। পিঙ্কি, এই নে আমার হাতের বানানো বাহুবলী কচুরি। এখন এর ওপরেই তোর ভবিষ্যৎ নির্ভর করছে যে তুই হারবি না জিতবি। এখন দেখা যাক। ব্যাস এইটুকু কথা? ঠিক আছে, এতে আমি আরো একটা জিনিস জুড়ে দিচ্ছি। আর যদি আমি এই বাহুবলী কচুরি খেয়ে ফেলি, তাহলে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমি তোর কথায় রাজি আছি। পিঙ্কি বাহুবলী কচুরি খাবার জন্য তৈরি হয়ে যায়। অনেক চেষ্টা করে, কিন্তু ওই বাহুবলী কচুরিটা সে খেতে পারে না। পিঙ্কির সব বন্ধুরা ওকে উৎসাহ দেয়, কিন্তু পিঙ্কি হেরে যায়। আরে, এই কচুরিটা তো আমি খেতেই পারছি না। এই বাহুবলী কচুরি তো অনেক অনেক বড়। কিভাবে খাবো এটা আমি বুঝতেই তো পারছি না। এর থেকে ভালো তো আমি হারই মেনে নিই। পিঙ্কি হার মেনে নিয়ে নিজের অ্যাটাচিটা নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তখন কুসুম ওকে আটকায়। দাঁড়িয়ে যা পিঙ্কি, তুই এই বাড়ির বৌমা আর আমার লক্ষ্মী। লক্ষ্মী বাড়ি ছেড়ে যায় না, এটাই আমাদের সংস্কার। কিন্তু আমি তো এই প্রতিযোগিতা হেরে গেছি না। এই প্রতিযোগিতা আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম, আর আমি বুঝে গেছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তাহলে দাঁড়িয়ে যাও, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো যে নিজের বড়দের সাথে কখনো অসম্মানভাবে কথা বলো না। ওরা সব সময় তোমার ভালোই চায়। পিঙ্কি চোখে জল নিয়ে কুসুমকে জড়িয়ে ধরে আর তারপর সবাইকে বাহুবলী কচুরি খাওয়ায়। ওদের সবার কুসুমের বাহুবলী কচুরি খেতে খুব ভালো লাগে। আর ওদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, আন্টি, আপনার এই বাহুবলী কচুরি সত্যি খুব ভালো।
আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি চাই যে আপনি ওখানে এসে বাহুবলী কচুরি বানান। তাতে আমাদের রেস্টুরেন্টেরও নাম হবে আর আপনার বাহুবলী কচুরিরও। সোনা, এটা তো আমি আমার শখের জন্য বানাই, নামের জন্য নয়। এই সব কিছু কুনাল দরজার পিছনে দাঁড়িয়ে দেখছিল। তারপরও ভেতরে আসে আর নিজের মাকে বলে, মা, পূজা ঠিকই বলছে, তুমি এই বাহুবলী কচুরি অবশ্যই বানাও, দেখো সবার ভালো লাগবে। কুনাল আর পিঙ্কি বারবার বলল বলে কুসুম বাহুবলী কচুরি বানাতে রাজি হয়ে যায়। সবার বাহুবলী কচুরি বানাতে খুব ভালো লাগে আর সে তার কচুরির নাম রাখে শাশুড়ির বাহুবলী কচুরি। ওর বাহুবলী কচুরি খুব বিখ্যাত হয়ে যায় আর কুসুমের খাবার সবার খুবই ভালো লাগে। মা, আপনার এই বাহুবলী কচুরি তো আমার জীবনই পাল্টে দিয়েছে। এখন আমিও আপনার কাছে এটা শিখব। এখন আমি আমার মাকে পেয়েছি। আমার মা নেই না, তাই আমি বুঝতেই পারছিলাম না যে মায়ের ভালোবাসা কিরকম হয়। এখন থেকে আমি মায়ের ভালোবাসা পেয়ে গেছি। দুই শাশুড়ি বৌমা মিলে হেসে খেলে এখন বেশ সুখে বাস করতে শুরু করে। আমি বলেছিলাম না, আমাদের ফুচকার ব্যবসা খুবই ভালো চলবে, তুমি দেখে নিও। হ্যাঁ সুমন, আজ তোমার জন্যই আমার সংসার থেকে অভাব দূর হয়েছে, নাহলে কি জানি আমার যে কি হতো। কাহিনীটি সেই সময়ের যখন সোনু আর সুমন নামের একজন দম্পতি রামনগরের একটা বাড়িতে থাকত। সোনু ফ্যাক্টরিতে কাজ করত আর সুমন সকাল সকাল তাকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিত। সোনু খুব পরিশ্রমী ছিল। আরে তুই এত পরিশ্রম কেন করছিস? তুই তো এই কোম্পানিটাকে একদম নিজের মনে করে নিয়েছিস। আরে বৌদি এত সুন্দর রান্না করে পাঠিয়েছে আর তুই ওটা না খেয়েই কাজ করে যাচ্ছিস। আরে তাড়াতাড়ি খোল, আমার খিদে পেয়েছে। আর আমাকে বল যে তুই কি নিয়ে এসেছিস। কি রে, আমার থেকে বেশি তাড়াতাড়ি তোর খিদে পেয়ে যায় কেন রে? সবে তো লাঞ্চ টাইম হলো, একটু দাঁড়া না। আরে লাঞ্চ করার হলে তাড়াতাড়ি করে নি আমরা। আর আমার জন্য টিফিনটা খুলতো তুই। আমি বৌদির রান্না করা খাবার খেতে চাই, ব্যাস। আরে তুই একটু থাম, আগে হাত মুখটা তো আমি ধুয়ে আসি নাকি। সোনু আর আকাশ হাত মুখ ধুয়ে খাবার খেতে শুরু করে দিল। তারা প্রতিদিন নিজেদের লাঞ্চ মিলেমিশে খেত। তারপর ওরা দুজন কাজ করতে শুরু করলো। বিকেলে যখন তাদের ছুটি হলো, তখন আকাশ সোনুকে বলল, আচ্ছা শোন সোনু, আজকে তোর দিনটা কেমন কাটলো রে? ওই একই রকম কাটলো আর কি, আলাদা করে আর নতুন কি হবে? আলাদা করে কি হবে সেটা আমি তোকে বলছি। কি হয়েছে বলতো, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা শোন, যখন লাঞ্চ টাইমের পরে আমি বসের কেবিনের দিকে গেলাম, তখন আমি শুনলাম যে... আরে কি এমন শুনলি তুই? নিশ্চয়ই বস তোকে নিয়ে খারাপ কথা বলছিল, সেই জন্যই তুই চিন্তিত হচ্ছিলি। আরে এইসব তো চলতেই থাকে, কিন্তু আমি বসের মুখে এটা শুনতে পেলাম যে কোম্পানি নাকি একদম লোকসান হচ্ছে, তাই ফ্যাক্টরিতে যত ওয়ার্কার্স রয়েছে সবাইকে বের করে দেবে। আর এটা নাকি কাল থেকেই ওরা শুরু করে দেবে। সে কি রে, কি বলিস? যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব? এটা হতে পারে না ভাই, আমাদের পেট তো এই ফ্যাক্টরি থেকেই চলে। আর এই কাজ ছাড়া আমরা কোনো কাজও জানি না। যবে থেকে কাজ করা শিখেছি এই ফ্যাক্টরিতেই কাজ করেছি। হ্যাঁ রে, এই চিন্তাই তো আমাকে একেবারে খেয়ে ফেলছে। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আকাশ আর সোনু সেই চিন্তাতেই হাঁটছিল। সোনু আকাশকে নিজের বাড়িতে কিছুক্ষণের জন্য নিয়ে এলো। তখনই ওখানে আকাশের স্ত্রী পূজাও চলে এলো। এ কি পূজা, তুমি এখানে কি করছো? তুমি আসতে পারো তাই না, আমি আসতে পারি না? সুমন বৌদি আমাকে ডেকেছে, বলছিল যে ফুচকা বানাচ্ছি, খেতে চলে এসো। ভালো হলো যে তুমিও চলে এলে। এখন তোমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে আসছি। পূজা আর সুমন আকাশ আর সোনুর জন্য ফুচকা নিয়ে আসে। সুমন খুবই সুস্বাদু ফুচকা বানাতো। ওর ফুচকা আকাশ আর সোনু খুব পছন্দ ছিল। সোনু প্রায় সময়ই তার হাতের ফুচকা খেতে এখানে আসতো। আরে বৌদি, রান্না তো তুমি দারুণ করো, আর ফুচকাগুলো তো তুমি তার চেয়েও ভালো বানাতে পারো। এই ফুচকাগুলোর মধ্যে সত্যি একদম জাদু রয়েছে, যতই খাই না কেন কম মনে হয়। একদম সত্যি বলছো, তোমার হাতে সত্যিই জাদু রয়েছে। তুমি যে ফুচকাগুলো তৈরি করো সেগুলো সাইজে এতই বড় হয় যে একটা খেলেই জমে যায় একেবারে। তোমার হাতের ফুচকা খেয়ে আমাদের সব চিন্তা দূর হয়ে যায়। চিন্তা? কিরকম চিন্তা? কোন চিন্তার কথা বলছো তুমি? সবকিছু ঠিক আছে তো? কি রে সোনু, তুই বৌদিকে বিরক্ত করছিস কেন? তুই থাম না একটু। না, আমিও জানি তোমাদের দুজনের চিন্তাটা আসলে কি। আজকে এমনিতেও তোমাদের দুজনকে চুপচাপ লাগছে, ফ্যাক্টরি থেকে আসার পরের থেকেই। আকাশ আর সোনু না চাইতেও নিজেদের স্ত্রীকে চিন্তার কথা বলার জন্য বাধ্য হয়ে গেল।
আর তারা নিজের স্ত্রীকে সমস্ত কথা বলে ফেলে, যার কারণে ওদের দুজনের স্ত্রীও চিন্তিত হয়ে পড়ে। তারপর কিছুদিন পর সেই ফ্যাক্টরি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। এখন আমরা কি করব? তোমার তো কাজও চলে গেল, আস্তে আস্তে ঘরের রেশনও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কাজ খোঁজা তো শুরু করে দিয়েছি, কিন্তু কি করি বলো তো, কোথাও তো কোনো কাজই পাচ্ছি না। যদি কোনো কাজ না পাওয়া যায় তাহলে ঘর কি করে চলবে? সুমন, খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও না। কিচ্ছু নেই খাবারের, শুধু 4টে ফুচকা রাখা আছে আর একটু জল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই নিয়ে এসো। দুটো তুমি খেয়ে নাও আর দুটো আমি খেয়ে নেব। এখন কালকের কথা কালকে দেখে নেব। সোনু আর সুমন দুজনেই বসে ফুচকা খেতে শুরু করলো আর পরের দিনের ব্যাপারে ভাবতে লাগলো। তখনই সুমন দাঁড়িয়ে পড়ল। কি হলো? তুমি ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে পড়লে কেন? যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা কি? তোমাদের এরকম মনে হয় না যে আমি ফুচকা ভালোই বানাই? তাহলে আমি ফুচকার ব্যবসা কেন শুরু করি না? আমি বাজারে বিক্রি করতে পারি। বাহ, তুমি একদম ঠিকই বলেছ। ফুচকা তো এমন একটা জিনিস যে সবাই এটা খেতে ভালোবাসে, কিন্তু এর জন্য আমরা টাকা কোথায় পাবো? তুমি চিন্তা কেন করছো? তুমি আমার জন্য কানের দুল বানিয়েছিলে না, সেটা কোন দিন কাজে লাগবে? না 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 না, তোমার গয়না আমি বিক্রি করতে পারি না। গয়না খারাপ সময়েই কাজে আসে। খাবার জন্যে যখন রেশনই বেঁচে নেই, তখন এই কানের দুল নিয়ে আমি কি করব? সুমন আর সোনু কানের দুল বিক্রি করে ফুচকা বানানোর জিনিস কিনে নিল, আর সুমন নিজের হাতে সুস্বাদু ফুচকা বানানো তৈরি করে দেয়। সোনু আর সুমন ফুচকা বিক্রি করার জন্য বাজারে চলে যায়। ফুচকা ফুচকা ফুচকা, ঝাল টক ফুচকা, ঝাল টক ফুচকা, ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলেই খেতে ইচ্ছে করবে আবার। বাজারে অন্য আরো ফুচকার দোকান থাকার কারণে তাদের দোকানে কেউই ফুচকা খেতে আসছিল না, যার কারণে 3 দিন পর্যন্ত তাদের ফুচকা বিক্রি হলো না। বাজারে তো অনেক ফুচকার দোকান রয়েছে গো, আমাদের ফুচকা তো কেউ কিনতে আসছে না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই দোকানপাট তুলে আমাদের বসে থাকতে হবে, বুঝেছো? আমি এত মন দিয়ে ফুচকা বানালাম আর কেউ খেতেই আসছে না, এটা তো মোটেই ঠিক হচ্ছে না। এখন আমাদের বাড়ির খরচা কি করে চলবে? সোনু আর সুমন ওখানেই উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ওদের নজর পড়ে ওখানের আরেকটা দোকানের বোর্ডে। শোনো না, ওই দেখো, ওই বোর্ডের ওপরে কি লেখা আছে? কি লেখা আছে? দোকানদারদের স্কিম লেখা রয়েছে। যদি আমরাও আমাদের ফুচকার দোকানে স্কিম চালু করে দিই তাহলে হতে পারে আমাদের ফুচকাও বিক্রি হতে শুরু করে দেবে। যতক্ষণ না গ্রাহকরা আমাদের ফুচকার টেস্ট করবে ততক্ষণ গ্রাহক কি করে বুঝবে? আমি ঠিক বুঝলাম না। সুমন সোনুকে সমস্ত কথা বলে, আর সোনু দোকান থেকে কিছু সামগ্রী আরও কিনে নেয় আর সুমনকে দিয়ে দেয়। সুমন একটা ফুচকাকে বাহুবলী ফুচকার মতো আকার দিয়ে দিল। আরে, এটা তো তুমি সত্যি একটা বাহুবলী ফুচকা বানিয়ে ফেলেছো। এবার নিশ্চয়ই সবাই এই ফুচকার লোভে আমাদের দোকানেই আসবে, দেখে নিও। এই বাহুবলী ফুচকার সাথে আমি একটা শর্তও রেখেছি, কেউ যদি এই ফুচকাটাকে খায় তাহলে সে 100 টাকা পুরস্কার পাবে। সোনু জোরে জোরে নিজের স্কিম সবাইকে বলছিল, যার কারণে বাহুবলী ফুচকাকে দেখার জন্য ওখানে ভিড় একত্রিত হলো। এই যে দাদারা শোনো, যেই বাহুবলী ফুচকাটা খাবে তাকে 100 টাকার পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় যারা যারা অংশ নিতে চাও তারা এই দিকে চলে এসো। এই বাহুবলী ফুচকা যে খাবে তাকে বাহুবলী বলা হবে, বুঝেছো? সোনুর এই স্কিম শোনার পর ওখানে ভিড় জমা হয়, আর দুজন প্রতিযোগী নিজেদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করল, কিন্তু ওরা হেরে যায়। ওদেরকে দেখে ওই বাহুবলী ফুচকা খাওয়ার জন্য অন্য অনেক লোকও জমা হয়ে যায়। এই যে দাদা, তোমার এখানকার ফুচকা তো দারুণ খেতে। যদিও এই প্রতিযোগিতা আমি জিততে পারলাম না, কিন্তু তোমার এই বাহুবলী ফুচকা খেতে সত্যি একেবারে অসাধারণ। হ্যাঁ, ঠিক বলেছিস। এই সাধারণ ফুচকা খেতে খেতে আমরা একেবারে বোর হয়ে গেছিলাম। এখন এই বাহুবলী ফুচকা যখন বাজারে এসেছে তা দেখে তো আমাদের মুখে একেবারে জল আসছে রে। আরে ভাই, তুই একবার খেয়ে দেখ, বাজারে সবচেয়ে ভালো ফুচকা হলো এখানেই পাওয়া যায়।
একবার খেলে পরে তোমাকে বারবার আসতে বাধ্য হতে হবে। সে কি দাদা, এই ফুচকা কি সত্যিই খেতে এত ভালো নাকি? আরে যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে একবার খেয়েই দেখো না। একবার জিততে পারলে 100 টাকা পাবে। ওখানকার সব লোকেরাই বাহুবলী ফুচকাকে নিয়ে কথা বলছিল, আর বাজারের সমস্ত গ্রাহক সুমনের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে। ওদের দোকান এখন বাহুবলী ফুচকার নামে প্রসিদ্ধ হয়ে গেল। সেই বাজারেই একজন নথ্থু নামের পালোয়ান থাকত, যে সবার ফুচকা ফ্রিতে খেত। সে সুমনের দোকানেও ফুচকা খেতে চলে আসে। আরে ও না না, দোকানটা তো খোলাই রয়েছে। নে তাড়াতাড়ি এবার আমাকে 5 প্লেট ফুচকা বানিয়ে দে তো। হ্যাঁ, ফুচকা তো আমি অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমাদের এখানকার বাহুবলী ফুচকা খেয়ে একবার বলুন। যদি আপনি এই বাহুবলী ফুচকা খেয়ে ফেলেন তাহলে আমি আপনাকে সারা বছর ফ্রিতে ফুচকা খাওয়াবো। আচ্ছা, শুধু এই ব্যাপার? তাহলে তুই একটা কাজ কর তো, এই শর্তে আরো একটা জিনিস যোগ করে দে। একটা নয়, আমি 5টা বাহুবলী ফুচকা খেয়ে দেখাবো, 5টা। যদি আপনি এই ফুচকা খেতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিতে খাওয়ার অভ্যেস আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে, আমি তাতে রাজি। নথ্থু পালোয়ানের সামনে 5টা বাহুবলী ফুচকা রেখে দেওয়া হলো, আর নথ্থু বাহুবলী ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু সেও এই প্রতিযোগিতায় হেরে যায়, আর সে নিজের শর্ত অনুসারে ফ্রিতে ফুচকা খাওয়া ছেড়ে দেয়। সব লোকেরা সোনুকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর তার এই চেষ্টার জন্য বাহবা দেয়।